10:30 একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো করোনা পজিটিভ হওয়ার পর ইউরোপের বেশ কয়েকজন নেতা এখন কোয়ারেন্টিনে। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর মধ্যে ভার্চুয়াল বৈঠকের পর বাংলাদেশ বলছে তিস্তা নদীর পানি বন্টন ও সীমান্ত হত্যা সহ সব ইস্যুই আলোচনায় এসেছে। কিন্তু দুই দেশের চাওয়া পাওয়ার হিসেব কি মিলেছে? তাদের ইস্টার্ন বর্ডারটা মোটামুটি সিকিউর। এত বড় পাওয়ার কিছু আছে, কানেক্টিভিটি করছে, তাদেরও তো জিনিস বিক্রি হয়, আমাদের জিনিস বিক্রি হয়। আমরা এটা বলেছি যে তোমাদের অনেক লোক আমাদের দেশে চাকরি করে, শুধু বাংলাদেশের উপকার না, ভারতের উপকার হচ্ছে। প্রান্তিক আয়োজনে থাকছে প্রীতিভাজন ইস্যু। তবে শুরুতেই এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো করোনা পজিটিভ হওয়ার পর ইউরোপের বেশ কয়েকজন নেতা সেলফ আইসোলেশন বা স্বেচ্ছায় ঘরবন্দি হতে বাধ্য হয়েছেন। মিস্টার ম্যাক্রোর উপসর্গগুলো গুরুতর নয় এবং তিনি 7 দিন ঘরের মধ্যে থেকে কাজ করবেন। তার সরকারের প্রধানমন্ত্রী জঁ ক্যাস্টেক্স পরীক্ষায় করোনা নেগেটিভ হলেও বাড়তি সতর্কতা হিসাবে ঘরবন্দি হচ্ছেন। স্পেনের সরকার প্রধান পেদ্রো স্যাঞ্চেজ এবং ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেলও কোয়ারেন্টিনে গেছেন, কারণ এরা দুজনেই গত সোমবার মিস্টার ম্যাক্রোর সাথে লাঞ্চ করেছেন। পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্টোনিও কস্টা ফরাসি প্রেসিডেন্টের সাথে গত বুধবার দেখা করেছেন। সুইডেনের রাজা গুস্তাফ বলছেন করোনা ভাইরাস মোকাবেলা করতে তার দেশ ব্যর্থ হয়েছে। সোমবার প্রচার করা হবে এমন একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি বলবেন যে বহু মানুষ করোনায় মারা গেছে এবং দেশ তাদের সাহায্য করতে ব্যর্থ হয়েছে। সুইডেন ইউরোপের স্বল্প কটি দেশ যেখানে পূর্ণাঙ্গ লকডাউন জারি করা হয়নি। বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফাকে করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। জাতীয় পর্যায়ে টিকা কর্মসূচি শুরুর কথা ঘোষণা করার কয়েক ঘণ্টা পরেই তাকে এই টিকা দেওয়া হয়। দেশটিতে চীনের তৈরি টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। নাইজেরিয়ার জিহাদি দল বোকো হারামের তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে দৃশ্যত গত সপ্তাহে অপহৃত স্কুল ছাত্রদের দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে মুখ ঢাকা অস্ত্রধারীরা এসব ছাত্রদের পাহারা দিচ্ছে। এদের কারো কারো বয়স 10 বছরের বেশি নয়। কর্তৃপক্ষ বলছে উত্তর পশ্চিমাঞ্চলীয় কাতসিনা প্রদেশের একটি বোর্ডিং স্কুল থেকে অপহরণ করা 300-এরও বেশি ছাত্রের হিসেব পাওয়া যাচ্ছে না। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ আদালত আবারও অভিবাসী আশ্রয় প্রার্থীদের সাথে হাঙ্গেরির আচরণের জন্য দেশটির বিরুদ্ধে রুল জারি করেছে। হাঙ্গেরি যেভাবে অভিবাসীদের সার্বিয়া সীমান্তে ট্রানজিট ক্যাম্পে আটক রেখেছে, তার বিরুদ্ধে করা ইউরোপীয় কমিশনের অভিযোগের পক্ষে রায় দিয়ে ইউরোপীয় বিচার আদালত বলেছে অভিবাসীদের এভাবে রাখা বেআইনিভাবে আটক রাখার শামিল এবং তা ইইউর আইনের সাথে সঙ্গতিপূর্ণ নয়। ফিলিপিন্সের প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে বলেছেন তিনি আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির মুখোমুখি হতে ভয় পান না। আইসিসির প্রধান কৌঁসুলি ফাতো বেনসোদা এ সপ্তাহে একটি রিপোর্ট প্রকাশ করেন, যাতে বলা হয় মিস্টার দুতের্তে সেদেশে মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছিলেন সে সময় মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছিল বলে মনে করার যৌক্তিক ভিত্তি আছে। বিবিসি বাংলার রাতের আয়োজন পরিক্রমা শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে FM তরঙ্গে বাংলাদেশে প্রধান 10টি শহরে, আর ইন্টারনেটে এই অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে bbcbangla.com ওয়েবসাইট থেকে। অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাসুদ হাসান খান। অনুষ্ঠানের গোড়াতেই যেমনটা শুনছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ভার্চুয়াল বৈঠকের পর বাংলাদেশ বলছে তিস্তা নদীর পানি বন্টন এবং সীমান্ত হত্যা সহ সব ইস্যুই আলোচনায় এসেছে এবং সব বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রী ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন দুদেশের মধ্যে আজ 7টি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া 55 বছর আগে বন্ধ হয়ে যাওয়া একটি রেল রুট উদ্বোধন করেছেন দুই প্রধানমন্ত্রী। কিন্তু দুই প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশ কি চেয়েছে আর কি পেয়েছে, আর ভারতের চাওয়ারই বা কী হয়েছে?
ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা রাকিব হাসনাত। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি বছরের 17ই মার্চ ঢাকায় আসার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কিন্তু করোনা মহামারী পরিস্থিতির কারণে সে কর্মসূচি বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত আজ ঢাকা থেকে শেখ হাসিনা এবং নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন নরেন্দ্র মোদী। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন পরে এক সংবাদ সম্মেলনে বলেছেন, প্রতিটি ইস্যুই বাংলাদেশের তরফ থেকে আজকের বৈঠকে উত্থাপন করা হয়েছে। আমাদের যত ধরনের ইস্যু আমরা সবগুলো রেজ করি এবং আমাদের সব ইস্যুতেই তারা মোটামুটিভাবে অত্যন্ত সহানুভূতিশীল। 7টি এমইউ সই হয়েছে। সামিটে দুই প্রধানমন্ত্রী তারা দুজনেই স্যাটিসফ্যাকশন এক্সপ্রেস করেছেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, বিভিন্ন খাতে 7টি সমঝোতা স্মারক ছাড়াও 55 বছর আগে বন্ধ হয়ে যাওয়া চিলাহাটি হলদিবাড়ি রেল রুট উদ্বোধন, দুদেশের জাতির পিতার ভার্চুয়াল জাদুঘর, শেখ মুজিবুর রহমানের উপর একটি ডাকটিকিট উদ্বোধন ছাড়াও মুজিবনগর থেকে নদিয়া পর্যন্ত একটি সড়ক এবং বাংলাদেশকে 3 কোটি কোভিড ভ্যাকসিন দেওয়ার বিষয়ে একমত হয়েছে দুদেশ। কিন্তু দুদেশ বারবার একমত হলেও সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধ হচ্ছে না কেন? এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন, আজকে মাননীয় ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, হি রেজড ইট এন্ড সেড যে আমাদের ইচ্ছা বাংলাদেশ ভারতের বর্ডারে কোনো লিথেল ওয়েপন ব্যবহৃত হবে না। এই ইনস্ট্রাকশন তিনি আবার নতুন করে দেবেন। তবে সেই সাথে আমাদেরও স্মরণ রাখতে হবে কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটি বর্ডারে হয়, সেইগুলো ব্যাপারে আমাদেরও সতর্ক থাকতে হবে। সাম্প্রতিক সময়ে পেঁয়াজ রপ্তানি বন্ধের উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, ভারত অনেক সময় হঠাৎ করে এমন কিছু পণ্য রপ্তানি বন্ধ করে দেয় যাতে বাংলাদেশ সমস্যায় পড়ে, এবং এ বিষয়টি আজকের বৈঠকে উত্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি 4 দেশের মধ্যে যান চলাচল চুক্তির বিষয়ে সহায়তা চেয়েছে বাংলাদেশ, যাতে বাংলাদেশের পণ্যবাহী যানবাহন নেপাল ও ভুটান পর্যন্ত যেতে পারে। বৈঠকে তিস্তা নদীর পানি বণ্টন ছাড়াও কয়েকটি নদীর সীমানা নির্ধারণের বিষয়টি উত্থাপন করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। আলোচনায় এসেছে মিয়ানমার, ভারত ও থাইল্যান্ড সড়কে বাংলাদেশকে সম্পৃক্ত করার বিষয়টি। এছাড়া ব্রিক্স ব্যাংকে বাংলাদেশকে সম্পৃক্ত করতে অনুরোধ পেয়ে তাতে সম্মত হয়েছে বাংলাদেশ। কিন্তু এত সব আলোচনার মধ্যে বহুল আলোচিত তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে কি বলেছে বাংলাদেশ, আর ভারতই বা কি জবাব দিয়েছে? আমরা এটা রেজ করে আপনাদের লজ্জিত করতে চাই না, তবে ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু ফর বাংলাদেশ। এই একই সাথে আমরা বাকি আরো 6টা নদীর কথা জিজ্ঞেস করেছি। তিস্তা নিয়ে বলেছে যে তারা দে আর কনসাল্টিং উইথ এভরিওয়ান টু ব্রিং দেম অন বোর্ড। একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে পানি বণ্টন, সীমান্ত হত্যা কিংবা অশুল্ক বাধা দূর করার মতো বিষয়গুলো নিয়ে দীর্ঘকাল বাংলাদেশ ভারতের সহায়তা চেয়ে আসছে, কিন্তু ভারত বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন করছে না। এগুলো পররাষ্ট্রমন্ত্রীকে হতাশ করছে কিনা? জবাবে এ.কে আব্দুল মোমেন, আমরা বাংলাদেশি লোক, আমাদেরও ফ্রাস্ট্রেট করে। অনেক দূর অগ্রসর হয়েছি, তো আমরা সবসময় আশাবাদী। আমরা চাই না যে একজন লোক এই বর্ডারে মারা যাক। আনফর্চুনেটলি এই ইনসিডেন্টসগুলো সময় সময় হয়ে আমাদের দুই দেশের যে এত সুন্দর সম্পর্ক সেইখানে একটা কলঙ্ক তৈরি করে। কিন্তু আজকের এই বৈঠকে বাংলাদেশের কাছ থেকে ভারত কি চেয়েছে? জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা ইতোমধ্যেই অনেক কিছুই পেয়েছে। তাদের ইস্টার্ন বর্ডারটা মোটামুটি সিকিউর। এটা এত বড় পাওয়ার কিছু আছে। তারপরে আমরা এই কানেক্টিভিটি করছি, তাদেরও তো জিনিস বিক্রি হয়, আমাদের জিনিস বিক্রি হয়। আমাদের লোকজনও গিয়ে তাদের দেশে গিয়ে স্বাস্থ্য সেবার জন্য যায়, বিভিন্ন রকম কারণে যায়, তারাও তো আমাদের দেশে আসতেছে। আমরা এটা বলেছি যে তোমাদের অনেক লোক আমাদের দেশে চাকরি করে, তো এই যে আপনার কানেক্টিভিটির জন্য উভয় দেশের উপকার হচ্ছে, শুধু বাংলাদেশের উপকার না, ভারতের উপকার হচ্ছে। ওদিকে ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আজ দুপুরেই সাংবাদিকদের বলেছেন যে দিল্লির কাছে ঢাকার সম্পর্ক যে বিশেষ কিছু, সে বার্তাই আজ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। শুনছিলেন রাকিব হাসনাতের প্রতিবেদন ঢাকা থেকে। আপনাদের এখানে জানিয়ে রাখি যে বিবিসি বাংলার রেডিও অনুষ্ঠান দুটি শর্ট ওয়েভে শোনা যাচ্ছে। বাংলাদেশ সময় সন্ধে 7:30 আর ভারতের সময় 7টায় প্রবাহ প্রচারিত হচ্ছে 9510, 9900 আর 11750 কিলোহার্টজে, যথাক্রমে 31 এবং 25 মিটার ব্যান্ডে। আর বাংলাদেশ সময় রাত 10:30 ও ভারতে রাত 10টায় পরিক্রমা প্রচারিত হচ্ছে 7265 এবং 9585 কিলোহার্টজে, যথাক্রমে 41 ও 31 মিটার ব্যান্ডে। এফএমে কোনো কারণে অনুষ্ঠান শুনতে সমস্যা হলে আপনারা শর্ট ওয়েভেও আমাদের রেডিও অনুষ্ঠানগুলো শুনতে পারবেন। আর এছাড়া অনলাইনে অনুষ্ঠান তো শোনা যাচ্ছেই। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারী আজ দলের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন।
শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রাজ্য সফরে মিস্টার অধিকারী সম্ভবত বিজেপিতে যোগ দেবেন। একই সঙ্গে বিজেপিতে যোগ দিতে পারেন একজন সংসদ সদস্য। ভোটের আগে দল ছাড়তে পারেন আরও কিছু নেতা মন্ত্রী, এমন আভাস ইঙ্গিত মিলছে। তৃণমূল কংগ্রেস যদি মনে করছে না যে এই নেতারা দল ত্যাগ করলে তাদের বিশেষ সমস্যা হবে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও একের পর এক নেতার দল ত্যাগ নিয়ে উদ্বিগ্ন নন বলেই ঘোষণা করেছেন। কিন্তু বিশ্লেষকরা বলছেন মিস ব্যানার্জির পক্ষে ভোটের আগে এই ক্ষতি কাটিয়ে ওঠা বেশ কঠিন হতে পারে। কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী। মমতা ব্যানার্জির পরে পশ্চিমবঙ্গে দ্বিতীয় সবথেকে জনপ্রিয় নেতা শুভেন্দু অধিকারী যে বিজেপিতে যোগ দিতে চলেছেন সেই ইঙ্গিত মাস দুয়েক ধরেই পাওয়া যাচ্ছিল। তিনি একে একে মন্ত্রিত্ব, অন্যান্য সরকারি পদ ত্যাগ করার পরে বুধবার বিধানসভার সদস্য পদও ছেড়ে দিয়েছিলেন, যদিও স্পিকার ইস্তফাপত্র এখনও গ্রহণ করেননি। আর আজ দলনেত্রীকে চিঠি দিয়ে তৃণমূল কংগ্রেসের সদস্য পদও ছেড়ে দিয়েছেন মিস্টার অধিকারী। তার মতোই দলের অন্য যেসব নেতারা বিক্ষুব্ধ হয়ে উঠছিলেন তাদের মধ্যে একজন আসানসোল শহরের মেয়র জিতেন তেওয়ারি আজ তার সরকারি পদ থেকে সরে দাঁড়িয়েছেন। একজন এমপিও দল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভোটের আগে একের পর এক নেতা দল থেকে সরে যাওয়া নিয়ে কতটা চিন্তিত তৃণমূল কংগ্রেস, জানতে চেয়েছিলাম দলের মুখপাত্র অধ্যাপক ওম প্রকাশ মিশ্রের কাছে। এগুলি সবই হচ্ছে এক রকমের নাটক। তার কারণটা হচ্ছে যারা শাসক দলের সঙ্গে যুক্ত ছিলেন, যারা শাসক দলের নেতা মন্ত্রী ছিলেন, তারা নির্বাচনের আগে এসে দলত্যাগ করতে চাইছেন। আমরা আশ্চর্যচকিত নই এই জন্য, এরকে দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যারা যুক্ত ছিলেন তারাই কিন্তু আজকে এই প্রক্রিয়ার সঙ্গে সামিল হয়েছে। দলনেত্রী মমতা ব্যানার্জি কিছুদিন ধরেই বলছেন যে যারা বিজেপিতে চলে যেতে চান তারা স্বচ্ছন্দে যেতে পারেন, কিন্তু একের পর এক নেতার দল ছেড়ে প্রতিপক্ষ শিবিরে যোগ দিলে সেটা কি নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে কোনোভাবেই প্রভাবিত করবে না? রাজনৈতিক বিশ্লেষক ও প্রবীণ সাংবাদিক অরুন্ধতী মুখার্জি মনে করেন যে একসঙ্গে এত নেতা চলে গেলে দলের ভিতটাই কেঁপে যাবে নিঃসন্দেহে। বন্যার সময় যেমন রেড অ্যালার্ট জারি হয়, সেরকম তৃণমূলে অলরেডি রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। আর এখন জিতেন্দ্র তেওয়ারি এবং সুনীল মণ্ডল এবং অন্যান্যরা যখন ছাড়ার কথা বলছেন, তখন বোঝা যায় বন্যার জল বিপদসীমা অতিক্রম করেছে। একটা সাঁড়াশি আক্রমণ হচ্ছে, বিপদ ওদের ঘিরে ধরেছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তার কাছে আরও জানতে চেয়েছিলাম মমতা ব্যানার্জির যে জনপ্রিয়তা তা দিয়ে কি তিনি সেই বন্যার জল আটকাতে পারবেন না? মিস মুখার্জি বলছিলেন, মমতা ব্যানার্জির ক্যারিশমা নিয়ে কারো কোনো সন্দেহ 2011 আগ পর্যন্ত ছিল না। উনি সত্যি একার ক্ষমতায় ব্রিগেডে মিটিং করেছেন, উনি একার ক্ষমতায় এসেছেন, কিন্তু সেইটা উনি খুইয়েছেন বলে আমার মনে হয়। বিজেপি বলছে যেসব নেতাকর্মী তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসতে চাইছেন তারা তাদের দলে স্বাগত। আবার বামফ্রন্ট এবং কংগ্রেস বলছে দল ভাঙিয়ে নেতা বিধায়ক নিয়ে আসা শুরু করেছিলেন মমতা ব্যানার্জি নিজেই। সেভাবেই বামফ্রন্ট এবং কংগ্রেস থেকে একের পর এক নেতা বিধায়ককে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছিল। এখন সেই একই কাজ করছে বিজেপি। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক শুভাশিস মৈত্র বলছিলেন এর আগেও মুকুল রায়ের মতো তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় সর্বোচ্চ নেতা দল ছেড়ে বিজেপিতে গেছেন, বা কলকাতার মেয়র শোভন চ্যাটার্জিও দল ছেড়েছেন। তৃণমূল কংগ্রেসকে খুব একটা ক্ষতি তারা করতে পারেননি। মমতার সামগ্রিকভাবে কতটা ক্ষয় হয়েছে জনপ্রিয়তায় বা হয়নি সেটা ভোটের পরে বোঝা যাবে, কিন্তু এই ধরনের কোনো ব্যক্তির চলে যাওয়া নিয়ে ক্ষয়টা বেশি দিন চোখে পড়বে না। মুকুল রায় যখন চলে গিয়েছিলেন তখন ঠিক এই ধরনের প্রশ্নগুলোই আমাদের মনে এসেছিল, কারণ তৃণমূল দলটা এইরকমই, বা এই ধরনের রাজনৈতিক দলগুলি এমনই হয় যে এত বেশি ব্যক্তির উপরে নির্ভরশীল থাকে। তার সুবিধা অসুবিধা দুই আছে। এটা একটা সুবিধা যে তার সর্বোচ্চ নেতৃত্ব মুকুল রায় যখন চলে গিয়েছিলেন আমাদের মনে হয়েছিল যে বিরাট ক্ষতি হলো, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে মুকুল রায়ের অভাববোধটাই তৃণমূলে নেই একেবারে। বিশ্লেষকরা বলছেন যেসব নেতারা তৃণমূল কংগ্রেস ত্যাগ করার কথা ভাবছেন তাদের মধ্যে জনপ্রিয়তা একমাত্র শুভেন্দু অধিকারীরই ছিল। অন্য যারা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন তাদের জনপ্রিয়তার পরিসর সীমিত, এবং সেটাও মমতা ব্যানার্জির কল্যাণেই। তাই দল থেকে বেরিয়ে গেলে তারা কতটা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং ভোট নিজেদের সঙ্গে নিয়ে যেতে পারবেন তা নিয়ে সন্দেহ আছে। অমিতাভ ভট্টশালী। আপনারা শুনছেন বিবিসির অনুষ্ঠান পরিক্রমা। এবার আজ রাতের অন্য আয়োজন। এ সপ্তাহের প্রতিভাজন ইস্যুতে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে আছি আমি মানসী বড়ুয়া আর আমি সাবির মুস্তাফা। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে বিতর্কে সম্প্রতি মতামত রেখেছেন দেশের প্রশাসনিক ক্যাডারের কর্মকর্তারা, যা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। আজকের অনুষ্ঠানের বেশি অংশ জুড়েই থাকবে এই ভাস্কর্য বিতর্ক নিয়ে চিঠি,
প্রথমে লিখেছেন সন্দ্বীপের ওসমানিয়া থেকে মোহাম্মদ শামিমুল হক মামুন। 12ই ডিসেম্বর বিবিসি বাংলার প্রবাহের প্রধান খবরে বাংলাদেশের সরকারি আমলাদের 29টি ক্যাডারের নজিরবিহীন এক সমাবেশ থেকে পুলিশ বাহিনীর প্রধান বেনজির আহমেদ বলেন, আমার দেশের স্বাধীনতা, আমার দেশের সংবিধান, আমার রাষ্ট্র, আমার রাষ্ট্রের জনক, নোবডি ক্যান টাচ দেম। আমি মনে করি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশ সহ আইন প্রয়োগকারী সংস্থার। বিচারকদের চেতনা হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা। নাগরিক সমাজে বিবদমান নানা পক্ষের মানুষ বিবাদ মীমাংসার জন্য আদালত ও প্রশাসনেরই শরণাপন্ন হয়। তারাই যদি কোনো এক পক্ষ নিয়ে এ জাতীয় সমাবেশ করে, তাহলে অন্য পক্ষের কথা কে শুনবে? 29টি ক্যাডার কর্মকর্তারা কার বিরুদ্ধে মাঠে নামলেন? তারা কার কাছে দাবি জানালেন? কাকে হুমকি দিলেন? আপনি যে প্রশ্নগুলো করেছেন মিস্টার হক, সেগুলো অবশ্যই করা যায়, কিন্তু সেগুলোর উত্তর যে আমার আছে তা আমি বলবো না। তবে এটুকু বলা যায় যে তারা শেখ মুজিবের ভাস্কর্য সরানোর দাবিটাকেই রাষ্ট্রের আদর্শের পরিপন্থী বলে গণ্য করছেন এবং প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে তার বিরুদ্ধে মতামত তুলে ধরাকে তাদের দায়িত্ব মনে করছেন। আপনি সেটার সাথে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আমার মনে হয় তারা সেভাবে চিন্তাভাবনা করছেন। যারা ভাস্কর্য সরানোর দাবি করছেন তারা আদালত বা প্রশাসনের শরণাপন্ন হবেন বলে আমার মনে হচ্ছে না, কারণ তারা তাদের দাবির পক্ষে ধর্মীয় অনুশাসনের কথা বলছেন। অন্যদিকে যারা এই দাবির বিরোধিতা করছে তারা বাঙালি জাতির সংস্কৃতি এবং ঐতিহ্যের পাশাপাশি দেশের ধর্মনিরপেক্ষ সংবিধানের কথা বলছেন। তবে এটা ঠিক, গোটা বিষয়টি রাজনৈতিকভাবে স্পর্শকাতর এবং সম্ভবত 29টি ক্যাডারের সদস্যরা ভাস্কর্য বিরোধীদের একটি সতর্ক বার্তা দিতে চেয়েছেন। প্রশাসনের সেরকম একটি ভূমিকা আশা করে লিখেছেন দিনাজপুরের পার্বতীপুর থেকে মেনহাজুল ইসলাম তারেক। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরির ক্ষেত্রে বিরোধিতা করছেন, তারা কি জানেন না বিশ্বের অনেক মুসলিম দেশে ভাস্কর্য রয়েছে, যেমন তুরস্ক, ইরান, ইরাক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, লেবানন, পাকিস্তান ইত্যাদি। অন্যান্য মুসলিম দেশগুলোতে ভাস্কর্য থাকলে বাংলাদেশে থাকবে না কেন? কেনই বা বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে বিতর্ক উঠবে? আমার মতে অসাম্প্রদায়িক বাংলাদেশকে ক্ষতবিক্ষত করার এ এক গভীর ষড়যন্ত্র। আশা করছি ভাস্কর্য বিরোধী অপতৎপরতা প্রতিহত করতে প্রশাসনের জোর নিরাপত্তা বলয়ের পাশাপাশি এখানকার রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনও সোচ্চার হয়ে উঠবে। প্রশাসন অবশ্যই সরকারের নির্দেশ অনুযায়ী আইনসম্মতভাবে কাজ করবে, সেটাই স্বাভাবিক। প্রশ্ন হলো সরকার কী ধরনের সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে রাজনৈতিক এবং প্রশাসনিক ঝুঁকি কতটুকু। তবে বিষয়টা শুধু শেখ মুজিবের ভাস্কর্য নিয়েই না মিস্টার ইসলাম, এখানে বাংলাদেশের শিল্প সংস্কৃতির ভবিষ্যৎ দিক নির্দেশনাও মিশে আছে। যুক্তিসঙ্গত কারণেই সবার দৃষ্টি এখন দেশের রাজনৈতিক নেতৃত্বের দিকে, তারা কী সিদ্ধান্ত নেবেন তার দিকে। সেখানে গোঁজামিলের একটি আভাস পাচ্ছেন ঢাকার শামীমউদ্দিন শ্যামল। বঙ্গবন্ধু ভাস্কর্য ইস্যু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হেফাজতের আলোচনা হয়ে গেল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সংবিধান পরিপন্থী কোনো দাবি মানা হবে না এবং ধর্মকেও অবমাননা করা হবে না। অথচ হেফাজতের প্রধান দাবি ভাস্কর্য নির্মাণ করা যাবে না, আর ভাস্কর্য নির্মাণ ইসলাম ধর্মবিরোধী। তাহলে কি সরকার হাইকোর্ট চত্বরের গ্রিক দেবীর ভাস্কর্যের ন্যায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ অন্যত্র করে তাদের দাবি অনুযায়ী মুজিব মিনার তৈরি করে দেবেন? সরকারের মনে রাখা উচিত, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে হেয় করে একমাত্র ক্ষমতায় টিকে থাকার লোভে হেফাজতের সাথে আপোষ কোনো মঙ্গল বয়ে আনবে না। স্বরাষ্ট্রমন্ত্রী ভাস্কর্য নিয়ে হেফাজতের সাথে আলোচনার কথা বলেছে ঠিকই মিস্টার শামীমউদ্দিন। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 15ই ডিসেম্বর তার ভাষণে এ বিষয়ে কোনো আপোষের বিন্দুমাত্র আভাস দেননি। তাহলে সরকার কোন দিকে যাচ্ছে তা বলা সহজ না। সরকার অনড় হলে হেফাজতের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে সে ব্যাপারে তারাও কোনো কথা বলছেন না। দেখে মনে হচ্ছে দুপক্ষই অপেক্ষা করছে অন্য পক্ষ কী করে সেটা দেখার। তবে রংপুরের পার্বতীপুর দোলাপাড়া থেকে মোহাম্মদ লিয়াকত আলী বলছেন পুরো জিনিসটাই তার কাছে একটি সরকারি ফাঁদ। যেহেতু বাংলাদেশে এখন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাস বর্তমান সরকারকে গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে। আমার মনে হয় এ কারণে বর্তমান ক্ষমতাসীন সরকার নতুন কৌশল অবলম্বন করেছে। বাংলাদেশের আলেম উলেমাকে উস্কে দিয়েছে যাতে তারা বিদেশি দূতাবাসকে বোঝাতে সক্ষম হয় তারা যদি গণতন্ত্র বা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয় তাহলে সাম্প্রদায়িক শক্তির উত্থান হতে পারে। আর বাংলাদেশে কিছু আলেম আছে যারা রাজনীতি একটু কম বোঝে। তারা কি করল? তারা সরকারের পাতা ফাঁদে পা দিয়ে বসল। সরকারও এখানে জিতে গেল।
আপনার কথা কিছুটা ষড়যন্ত্র তত্ত্বের মতো শোনাচ্ছে মিস্টার আলী। হেফাজতে ইসলামের নেতারাই কিন্তু শেখ মুজিবের ভাস্কর্যকে লক্ষ্যবস্তু বানিয়েছে। সরকারও নিশ্চয়ই জানে যে এখানে আপোষ করার মানে হচ্ছে বাংলাদেশের গোটা চারুকলা শিল্পে মুক্ত চিন্তা বিকাশের ক্ষেত্র মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে। কাজেই এই বিতর্ক কোনো ষড়যন্ত্রের অংশ, একথা প্রমাণ ছাড়া বলা ঠিক হবে বলে আমার মনে হয় না। ভাস্কর্য নিয়ে বিবিসি বাংলার রিপোর্টিং নিয়ে অসন্তোষ প্রকাশ করে লিখেছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তবে তিনি কোথা থেকে লিখেছেন তা বলেননি। বর্তমানে ভাস্কর্য ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়া সহ সারা দেশ সরগরম। তবে বিবিসি তথাকথিত কিছু সচেতন মানুষ নিয়ে ভাস্কর্যের পক্ষে মত ব্যক্ত করেন। তবে বিবিসির উচিত বাংলাদেশের 17 কোটি মানুষের দাবি একটিবার হলেও সেটা বিবেচনা করা উচিত। বিবিসি যেসব বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে থাকে তাদের ধর্ম সম্বন্ধে বিশেষ কোনো ধারণা নেই। তাদের পাশাপাশি একজন ইসলামী বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানানো উচিত। আমাদের সব রিপোর্টেই ইসলামী সংগঠনগুলোর বক্তব্য তুলে ধরা হয় মিস্টার আলম, কিন্তু মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সাথে তাদের বক্তব্যের জন্য বহু চেষ্টা করেও কেউ কথা বলতে রাজি হননি। প্রধানমন্ত্রীর ভাষণের উপর ইসলামী সংগঠনগুলোর প্রতিক্রিয়া চেয়েও কেউ কথা বলতে চাননি। তবে আমরা কোনো কোনো বিশেষজ্ঞ সাক্ষাৎকার নেই যাদের ইসলামিক জ্ঞান হয়তো সেরকম নেই, কিন্তু তাদেরকে এই বিতর্কের রাজনৈতিক পরিণতি সম্পর্কেই প্রশ্ন করা হয়, ধর্মীয় ব্যাপারে নয়। এবারে ভিন্ন প্রসঙ্গে যাই। একটি মর্মান্তিক ঘটনা নিয়ে লিখেছেন ঝিনাইদহ থেকে কাজী সাইদ। হবিগঞ্জে স্ত্রী সন্তানকে পাবার মামলায় হেরে যাবার পর আদালত প্রাঙ্গণে এক যুবক আত্মহত্যা করেছেন বলে সংবাদ মাধ্যমে দেখলাম। যেহেতু স্ত্রী তার স্বামীর সাথে না গিয়ে বাবা মায়ের সাথে যেতে চেয়েছেন, আদালত সেভাবেই সিদ্ধান্ত দিয়েছেন। প্রশ্ন হলো, এমন স্পর্শকাতর বিষয়গুলো কি শুধুমাত্র আদালতের মাধ্যমেই সমাধান হওয়া যুক্তিসঙ্গত, নাকি কাউন্সেলিংয়ের মতো পথও বিবেচনায় আনা যেতে পারে? তাছাড়া এমন বিষয়গুলোতে সিদ্ধান্ত নিতে আরও সংবেদনশীল হওয়ার সুযোগ আছে কি? এটা খুবই জটিল বিষয় মিস্টার সাইদ। বাংলাদেশে মানসিক বা মনস্তাত্ত্বিক জটিলতা নিয়ে অনেক মানুষই ভোগেন, কিন্তু তাদের চিকিৎসার বিষয়টি অগ্রাধিকার পায় না বলেই মনে হয়। পারিবারিক অশান্তি বা সংসার ভেঙে যাওয়ার মতো ঘটনার প্রতিরোধে পেশাদারি কোনো কাউন্সেলিংয়ের ব্যবস্থা বা সেবা আছে কিনা তা আমি জানি না। তবে ডিভোর্স বা বাচ্চা কার সাথে থাকবে, এসব বিতর্কর মীমাংসা করতে আদালতে যাওয়া বিরল কোনো ঘটনা নয়। বিরল হচ্ছে আত্মহত্যার ঘটনাটি। ভারতের একটি প্রসঙ্গ নিয়ে লিখেছেন খুলনার দাকব থেকে মুকুল সর্দার। সম্প্রতি ভারতের জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য দাবি তোলা হয়েছে। বাংলাদেশেও মাঝে মধ্যে এমন দাবি ওঠে। রবি ঠাকুরের লেখা গান বলেই হয়তো বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি তোলেন কেউ কেউ। কিন্তু ভারতে এমন দাবি কেন তোলা হচ্ছে ঠিক বুঝতে পারি না। বিশেষ কোনো ব্যক্তি বা দলের স্বার্থে দেশের জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনার দাবি হাস্যকর বলেই মনে হয়। তার চেয়েও বড় কথা, জনগণ মন গানের চেয়ে খুব প্রাসঙ্গিক গান আর কি হতে পারে ভারতের জাতীয় সঙ্গীত? ভালো বিষয়ের অবতারণা করেছেন মিস্টার সর্দার, তবে বাংলাদেশের জন্য হয়তো খুব একটা প্রাসঙ্গিক না। যাই হোক, জনগণ মন নিয়ে অনেকদিন ধরেই ভারতে একটি বিতর্ক আছে। কেউ কেউ মনে করেন গানটি ব্রিটিশ রাজা পঞ্চম জর্জকে বন্দনা করে লেখা হয়েছিল, যে কারণে তারা সেই গানকে স্বাধীন প্রজাতন্ত্র জাতীয় সঙ্গীত হিসেবে উপযুক্ত মনে করেন না। তবে অনেকেই সেই ধারণা সঠিক নয় বলে দাবি করে বলেছেন 1911 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের একটি সভায় গানটি প্রথমে ভারত ভাগ্য বিধাতা হিসেবে গাওয়া হয়। সেই সভায় ব্রিটিশ রাজা পঞ্চম জর্জের প্রতি আনুগত্য প্রকাশ করে একটি প্রস্তাব পাশ করা হয়েছিল এবং তার বন্দনা করে অন্য একটি গান গাওয়া হয়েছিল। বিভ্রান্তির কারণ হচ্ছে পরের দিন কয়েকটি পত্রিকা ভারত ভাগ্য বিধাতাকেই বন্দনাসূচক গান বলে অভিহিত করেছিল। তবে বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামী গানটি বদলাতে বলছেন না, তিনি গানের কয়েকটা লাইনে পরিবর্তন আনতে চাইছেন, যেটা আরও বিস্ময়কর একটি দাবি। আর বাংলাদেশে যারা জাতীয় সঙ্গীতের পরিবর্তন চান তারা অন্য একটি যুক্তি দেখান। তাদের যুক্তি হচ্ছে রবীন্দ্রনাথ গানটি 1905 সালে লিখেছিলেন ব্রিটিশদের বঙ্গভঙ্গ নীতির প্রতিবাদে। তখন বঙ্গভঙ্গের ফলে পশ্চিম এবং পূর্ববঙ্গ আলাদা হয়ে গিয়েছিল, কিন্তু স্বাধীন বাংলাদেশ যেহেতু সেই পূর্ববঙ্গের ওপর ভিত্তি করেই গঠন করা হয়েছে, তাই তারা মনে করেন জাতীয় সঙ্গীত হিসেবে আমার সোনার বাংলা উপযুক্ত না। তবে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি বাংলাদেশে খুব একটা সুবিধা করতে পেরেছে বলে মনে হয় না। আমার মনে হয় যখন একটি ঐতিহাসিক গান, যেটা একটি সুনির্দিষ্ট সময়ের প্রেক্ষাপটে লেখা হয়েছিল, সেটাকে আধুনিক স্বাধীন দেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়, তখন মতবিরোধ বা বিতর্ক হতেই পারে। সেই মতবিরোধ মুক্ত চিন্তা এবং বাক স্বাধীনতার আলোকেই মূল্যায়ন করা উচিত। এবারে ভিন্ন বিষয়ে যাই। সরকারি হেফাজত থেকে তরুণদের পলায়ন নিয়ে লিখেছেন সাভার সরকারি কলেজ থেকে মনিরুল হক রনি। সম্প্রতি যশোর শিশু ইউনিয়ন কেন্দ্র থেকে 8 জন কিশোরের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পূর্বে এই কেন্দ্র থেকে কিশোরদের পালানোর নজিরও রয়েছে। চলতি বছরের অগাস্ট মাসে
এই কেন্দ্রে কর্মচারীদের নির্যাতনে ৩ জন কিশোরের মৃত্যুর মতো জঘন্য ঘটনাও সংঘটিত হয়েছে। অন্যদিকে গত ৪ ডিসেম্বর ফরিদপুর সেফ হোম থেকে ৭ জন তরুণী পালানোর ঘটনাও গণমাধ্যমে এসেছে। আবার কারাগারের মতো সুরক্ষিত জায়গা থেকে কয়েদি পালানোর ঘটনাও ইতিপূর্বে আমরা দেখেছি। এভাবে কঠোর নিরাপত্তার মধ্যে সবার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়ার মতো ঘটনা এ সমস্ত সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তার বিষয়কে কি প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে না? আপনি নিশ্চয়ই শিশু উন্নয়ন কেন্দ্রের সাথে কারাগারের তুলনা করছেন না মিস্টার হক। কারাগারে কঠোর নিরাপত্তা থাকারই কথা, কিন্তু একই কথা কি শিশু উন্নয়ন কেন্দ্রের জন্য প্রযোজ্য? আর একটি সেফ হোম থেকে যখন তরুণী পালিয়ে যায়, তখন আমাদেরকে নিশ্চয়ই প্রশ্ন করতে হবে কি হচ্ছিল ওখানে যা তরুণীদের পালিয়ে যেতে বাধ্য করে। আমার মনে হয় এখানে নিরাপত্তার চেয়ে কেন্দ্রগুলি পরিচালনার ধরনটা তদন্ত করা দরকার। এবার একটি মৌসুমি চিঠি। শীতের মৌসুমে সড়ক মহাসড়কের ঝুঁকি যে অনেকাংশে বৃদ্ধি পায় সেদিকে দৃষ্টি আকর্ষণ করে লিখেছেন রংপুরের কাউনিয়া থেকে বিলকিস আক্তার। প্রতিবছর শীতকালে নানা ধরনের ভোগান্তি আর দুর্ঘটনার মুখোমুখি হতে হয় জনসাধারণকে। শীতকালে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে চারপাশ। কখনো কখনো স্বল্প দূরত্বে থাকা কোনো কিছু স্পষ্টভাবে দেখা যায় না। কিছু কিছু সড়কে বাতি জ্বালানো থাকলেও সেগুলো খুব বেশি কাজে আসে না। ফলে সড়ক মহাসড়কগুলোতে প্রায়শই দুর্ঘটনা লেগেই থাকে। এছাড়া শীতে সড়কে চুরি, ছিনতাইসহ অন্যান্য অপরাধকর্ম বেড়ে যায়। উভয় ক্ষেত্রে চালকদের অধিক সচেতন থাকা দরকার। এর পাশাপাশি সড়ক দুর্ঘটনা এড়াতে এবং অপরাধ দমনে সড়ক মহাসড়কে প্রশাসনিক টহল স্বাভাবিক সময়ের তুলনায় অবশ্যই বৃদ্ধি করতে হবে। গুরুত্বপূর্ণ কথা বলেছেন মিস আক্তার। বিশ্বের সব দেশেই শীতের সময় সড়ক বিপজ্জনক হয়ে ওঠে, কোথাও কুয়াশার কারণে, আবার কোথাও বরফের কারণে। সেখানে অবশ্যই উচিত যানবাহনের গতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা এবং গাড়ির লাইট, ব্রেক সব ঠিক আছে কিনা সেটা নিয়মিত চেক করা। তবে অপ্রিয় হলেও সত্য যে এখানে বড় অঙ্কের জরিমানা বা লাইসেন্স বাতিলের শাস্তি না থাকলে অনেকেই নিয়মের তোয়াক্কা করবে না। এবারে আমাদের নিজস্ব পরিবেশনার একটি দিক নিয়ে লিখেছেন খুলনার বয়রা আবাসিক এলাকা থেকে মোহাম্মদ সিরাজুল ইসলাম। বিবিসি এখন শুধু শুনি না, দেখি, পড়ি, উপভোগ করি। প্রতিবেদন সংশ্লিষ্ট আসল ছবি তো থাকছেই, তাছাড়া ইমাজিনারি আইটেমগুলোকেও অদ্ভুত সব প্রতীকী ছবি দিয়ে স্পষ্ট করে তোলা হয়। তবে কখনো কখনো এশীয় কালচারের ভাব ব্যঞ্জনায় ইউরোপীয় ছবি দেওয়া হয়। জুৎসই ছবি সংযোজন কি প্রতিবেদকের নিজস্ব কৃতিত্ব নাকি সম্পাদকীয় বিভাগের? অভিন্ন প্ল্যাটফর্মের পরিবেশনা হলেও প্রবাহ টিভি অনুষ্ঠান, বিবিসি ক্লিক একই ওয়েব পেজে দেওয়া হয় না কেন? আপনি ঠিকই বলেছেন মিস্টার ইসলাম। ওয়েবসাইটে ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমরা চেষ্টা করি প্রতিবেদনের বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখে ছবি ব্যবহার করতে। কিন্তু আপনি যেমন বলছেন, অনেক সময় সেটা হয়ে ওঠে না। এটা আমাদের ব্যর্থতা। ছবি প্রাথমিকভাবে প্রতিবেদকই বাছাই করেন, কিন্তু পরবর্তীতে যিনি পাতা প্রকাশ করেন সে ছবি বদলানোর ক্ষমতা তার থাকে। সবশেষে আমাদের অনুষ্ঠান নিয়ে আরেকটি চিঠি লিখেছেন পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে দীপক চক্রবর্তী। বিবিসি যে বুধবারে ফোন ইন অনুষ্ঠানটি বন্ধ করল, কেন যে করল বুঝলাম না। করোনা কি পৃথিবী থেকে গেছে? তাহলে বিবিসি থেকে যে ফোন ইন অনুষ্ঠানগুলো হয়, গ্রামের মানুষ অনেক কিছু জানতে পারছে। বর্তমানে সোমবার ও বুধবারে ফোন ইন অনুষ্ঠান দুইটি ছিল খুব গুরুত্বপূর্ণ। আমি আপনার সাথে একমত মিস্টার চক্রবর্তী যে ফোন ইন দুটোই গুরুত্বপূর্ণ, কিন্তু খেলাধুলার একটি ফিচার আমাদের ফিরিয়ে আনতেই হলো। তাছাড়া সোমবারের ফোন ইন বাদ পড়ছে না, কাজেই সবাই করোনা ভাইরাস বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা নিয়ে তাদের প্রশ্ন আমাদের অতিথির কাছে করতে পারে। এবারে কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করা যাক। দৌলতপুর কুষ্টিয়া থেকে হাসান আল সাইফ, পটুয়াখালীর মৌকরণ থেকে শাহিন তালুকদার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে মোহাম্মদ মাসুদ রানা, আর কপিলমুনি খুলনা থেকে মোহাম্মদ শিমুল বিল্লাল বাপ্পি। সময় শেষ। অনুষ্ঠান শোনার জন্য সবাইকে ধন্যবাদ। এবার অধিবেশন শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো করোনা পজিটিভ হওয়ার পর ইউরোপের বেশ কয়েকজন নেতা এখন কোয়ারেন্টিনে। এদের মধ্যে রয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী, স্পেনের সরকার প্রধান, পর্তুগালের প্রধানমন্ত্রী এবং ইউরোপীয় কাউন্সিলের সভাপতি। এরা সবাই তার সঙ্গে দেখা করেছিলেন। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর মধ্যে ভার্চুয়াল বৈঠকের পর বাংলাদেশ বলছে তিস্তা নদীর পানি বন্টন ও সীমান্ত হত্যাসহ সব ইস্যুতেই আলোচনা হয়েছে। আর এর সঙ্গে শেষ করছি আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রবাহ শুনতে পাবেন আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 আর ভারতে সন্ধ্যে 7টায়। শুনবেন আশা করে বিবিসি লন্ডন স্টুডিও থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান। শুভরাত্রি।
BBC. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at